নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতির নাম খুঁজে পাচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব। সত্যি হচ্ছে ঘটনা যে রাজ্য বিজেপিতে কাকে সভাপতি করা হবে সুকান্ত মজুমদারের জায়গায়, সেখানে নামটা বেছে নিতে পারছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। কোনো নামেই তারা এখনো পর্যন্ত শিলমোহর দিতে পারছেন না। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ জুন মাস থেকেই এই চর্চা শুরু হয়েছে যে রাজ্য বিজেপিতে নতুন সভাপতি কে হবে। কারণ সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে গেছিলেন, তাই কোনো সময় অগাস্ট, কোনো সময় সেপ্টেম্বর, কোনো সময় ডিসেম্বর, এইরকম শুধু সময় বয়ে গিয়েছে যে এই মাসেই হয়তো রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। কিন্তু ডিসেম্বর মাসের প্রায় তৃতীয় সপ্তাহ অতিক্রান্ত হতে চলল, কিন্তু এখনো হচ্ছে রাজ্য বিজেপি কে সভাপতি হবে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো যে হঠাৎ করেই হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে রহস্য বেড়ে উঠেছে বিজেপির দলের মধ্যে। দিলীপ ঘোষের কিছু মুভমেন্ট সাম্প্রতিক সেই রহস্যটা বাড়িয়ে দিয়েছে। আমি সেটা আসছি পরে। আমি প্রথমেই বলে নিই যে অনেকদিন ধরে এই চর্চা চলছে রাজ্য বিজেপি সভাপতি কে হবেন। নামগুলো বলে দিই যে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার এমপি, জগন্নাথ সরকার রানাঘাটের এমপি, এদের নাম প্রথমে চর্চায় ছিল, কিন্তু তারা ডিসকাট হয়ে গেছে। বিজেপির সূত্রে যেটুকু খবর যে জ্যোতির্ময় সিং মাহাতো এমপি দুবারের, তিনি মাহাতোদের মধ্যে জনপ্রিয়, কিন্তু রাজ্য বিজেপিকে চালানোর মতো ক্যাপাসিটি তার হয়তো নেই। সেই কারণে জ্যোতির্ময় সিং মাহাতোর নামটা আস্তে আস্তে দূরে সরে যায়। একইভাবে জগন্নাথ সরকার রানাঘাটের এমপি, তিনিও মতুয়াদের মধ্যে জনপ্রিয়, মতুয়া সম্প্রদায়ের মধ্যে তার একটা প্রবল জনপ্রিয়তা, তিনিও দুবারের এমপি, কিন্তু জগন্নাথ সরকারের নামও চলে যায়। এরপরে মহিলাদের মধ্যে থেকে ছিল দেবশ্রী চৌধুরী, কিন্তু রায়গঞ্জের এমপি হিসাবে বা পরবর্তীকালে প্রতিমন্ত্রী হিসাবে তার পারফরমেন্সে কেন্দ্রীয় নেতৃত্ব খুশি নয়। তাই দেবশ্রী চৌধুরী, যদিও দেবশ্রী চৌধুরীর সঙ্গে সংঘ পরিবারের একটা সুসম্পর্ক রয়েছে, একটা ঘনিষ্ঠতা রয়েছে, তাই অনেকেই ভেবেছিলেন যে তাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু রায়গঞ্জের এমপি থাকাকালীন বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকাকালীন তিনি তেমন কোনো ভালো কাজের ছাপ রাখতে পারেননি, সেই কারণে তাকে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তাকে রায়গঞ্জের টিকিট দেওয়া হয়নি, দক্ষিণ কলকাতা দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি হেরেছেন বড় মার্জিনে। তো এই গেল তিনজনের নাম। এরপরে যেটা হয়েছিল যে শ্রমিক ভট্টাচার্যের নাম এসেছিল, বলছি কারণ, কিন্তু শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি তিনিও অনেকটাই তার নামটা দূরে সরে গিয়েছে। সেটা হলো যে শ্রমিক ভট্টাচার্যকে এই যে বিজেপির যে অক্টোবরের 29 থেকে যে সদস্য সংগ্রহ অভিযান হয়েছে, সেই সদস্য সংগ্রহ অভিযানের শুরুটা ভালো হয়নি দেখে শ্রমিক ভট্টাচার্যকে সেটা মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিক ভট্টাচার্য সেই সদস্য সংগ্রহ অভিযানকে আরো এগিয়ে নিয়ে যেতে বা সদস্য সংগ্রহ অভিযানের কোটা, যে 1 কোটি সদস্য সংগ্রহের যে কোটা দেওয়া হয়েছিল, সেটার কাছাকাছি পৌঁছতে তিনিও ব্যর্থ হয়েছেন। যে খবর তাতে হচ্ছে যে নভেম্বর এবং ডিসেম্বর শেষ হতে চলল, এখনো 50 লক্ষ সদস্য সংগ্রহ অভিযান লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি। তো 50 লক্ষই পূর্ণ হয়নি, 1 কোটি কবে হবে তা কেউ জানে না। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য হচ্ছে কিছুটা পিছিয়ে পড়েছেন। এরপরে আসি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর নামটা নিয়ে চর্চা হয়েছিল বিজেপির অন্দরে। সেটার একটা শর্ত ছিল যে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করলে, যদি অমিত শাহ তার শিলমোহর থাকে, অমিত শাহর খুব পছন্দের লোক শুভেন্দু, এবং যে তাতে 1 বছরের জন্য অগ্নিমিত্রা পালকে লিডার অফ দ্য অপোজিশন করে শুভেন্দু সেক্ষেত্রে রাজ্য সভাপতির দায়িত্ব নিতে পারেন। এবং রাজ্য সভাপতি হলে আপনারা জানেন যে লিডার অফ দ্য অপোজিশন থাকতে পারবে না 1 ব্যক্তি 2 পদে, সেই কারণে অগ্নিমিত্রা পালের কথা ভাবা হয়েছিল। কিন্তু দিল্লিতে সেই শুভেন্দু সেই নাম নিয়েও চর্চাটা কমে গিয়েছে। কারণ এবার যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে অমিত শাহ কোনো রাজ্যের প্রেসিডেন্ট বা অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে অমিত শাহর মতামতকে নাগপুর বা সংঘ পরিবার বা যদি বলা যায় RSS, তারা হচ্ছে আমল দিতে চাইছে না। অমিত শাহ কোনো রেকমেন্ডেশন যে RSS নিতে চাইছে না, এবং সেক্ষেত্রে RSS এর সংঘপ্রধান মোহন ভাগবত বা RSS এর তরফে যারা থাকছেন এখনো পর্যন্ত দলের মধ্যে, তারা, এবং কিছু ক্ষেত্রে জানা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর চয়েসটাকেও তারা প্রায়োরিটি দিতে চাইছে। কিন্তু সাংগঠনিক বিষয় এতদিন পর্যন্ত যেটা দেখা গিয়েছে যে অমিত শাহ সভাপতি থাকাকালীন বা সভাপতি না থাকলেও জেপি নাড্ডা সভাপতি থাকাকালীনও সাংগঠনিক বিভিন্ন পদের ক্ষেত্রে শেষ পর্যন্ত কে সেখানে দায়িত্ব নেবে, সেখানে অমিত শাহর
ভোটদানটা অমিত শাহ যার পক্ষে মত দিয়েছেন সেটাই স্বীকৃতি পেয়েছে, কিন্তু আরএসএস এর যা এবার খবর যে আরএসএস সেটা চাইছে না অমিত শাহর কোনো রেকমেন্ডেশনে শিলমোহর দিতে বা কোনো রাজ্যের সভাপতি বা কেন্দ্রীয় সভাপতি করার ক্ষেত্রে। তো সেইটার জন্য কিছুটা শুভেন্দু পিছিয়ে গিয়েছেন, কারণ এবার বোধহয় অমিত শাহর সেই রেকমেন্ডেশন চলবে না, যে কারণে হচ্ছে অল ইন্ডিয়া সভাপতির ক্ষেত্রেও হচ্ছে একটা আলোচনা শুরু হয়েছে যে এতদিন যে নামগুলো শোনা যাচ্ছিল সুনীল বনসল, বিনোদ তাওরে বা ধর্মেন্দ্র প্রধান, এদের মধ্যে কেউ অল ইন্ডিয়া সভাপতি হতে পারেন, সর্বভারতীয় সভাপতি বিজেপির, কিন্তু সেই তিনটের নাম বোধহয় ক্রমশ দূরে সরে গেছে। এখন যে নামটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে শিবরাজ সিং চৌহান। সেক্ষেত্রে নাকি মোহন ভাগবত বা নাগপুর আরএসএস এর হেডকোয়ার্টার এবং মোদিজির সমর্থন রয়েছে। তো শেষ পর্যন্ত কি হবে তার জন্য তো আমাদের কিছুদিন তো অপেক্ষা করতে হবে, কারণ বিজেপির সর্বভারতীয় সভাপতি সত্যি সত্যি শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশে হন কিনা, তিনি এখন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রয়েছেন। তো এরকম একটা চর্চা। সবচেয়ে বড় যেটা রহস্য যেটা দানা বেঁধেছে পশ্চিমবঙ্গ নিয়ে, সেটা হচ্ছে যে যাদের যাদের নামগুলো সভাপতি হিসাবে এসছিল বা আলোচনায় এসছিল তাদের অনেকেই হচ্ছে ক্রমশ তারা লড়াই থেকে বা সেই আলোচনা থেকে দূরে সরে গিয়েছে। কিন্তু একমাত্র দিলীপ ঘোষের ক্ষেত্রে হচ্ছে এখনো পর্যন্ত কোনো নেগেটিভ বিষয় আসেনি, কারণ হচ্ছে দিলীপ ঘোষ এখন সভাপতি নেই, তার দুটো টার্ম শেষ হওয়ার পর একটা গ্যাপ গেছে, সুতরাং এরপরে তার সভাপতি হতে কোনো সমস্যা নেই বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী। এখন দিলীপ ঘোষ এবার নির্বাচনে হেরেছেন, কিন্তু দিলীপ ঘোষকে তার কেন্দ্র থেকে মেদিনীপুর থেকে সরানো হয়েছিল দুর্গাপুরে, এবং তিনি দুর্গাপুরে গিয়ে তিনি হেরে যান। কিন্তু দিলীপ ঘোষ হারলো দলের কর্মীদের কাছে, দিলীপ ঘোষ কিন্তু হেরে গেল। দিলীপ ঘোষ এখনো জনপ্রিয় এবং হারার কারণে তার প্রতি সহানুভূতি দলের কর্মীদের অনেক বেশি রয়েছে, হারার পরেও রয়েছে, কারণ তারা মনে করেছে যে দিলীপ ঘোষকে কার্যত জোর করে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে হারানোর ব্যবস্থা করা হয়েছিল। এই কারণে দলীয় কর্মী বা পুরনো কর্মীদের কাছে দিলীপ ঘোষ বেশ জনপ্রিয়। অনেকে বলছেন যে পদ না থাকলেও দিলীপ ঘোষ এখনো অনেকটাই শক্তিশালী দলের সংগঠনের মধ্যে বা দলের কর্মীদের মধ্যে। তো সেই ক্ষেত্রে দিলীপ ঘোষের ক্ষেত্রে নেগেটিভ কোনো এখনো মার্কিং হয়নি, যা অন্য নামগুলো নিয়ে যেগুলো নিয়ে চর্চা হয়েছে সেগুলোর মধ্যে যেটা রয়েছে। আরেকটা রহস্য বাড়িয়েছে যে সম্প্রতি দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে নীতিন গডকরি এবং বিএল সন্তোষ জানেন যে এখন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন, যাকে বলা হয় যে জেপি নাড্ডার পরে যিনি ক্ষমতাশালী, সে বিএল সন্তোষ এবং নীতিন গডকরির সঙ্গে দিলীপ ঘোষ আলাদাভাবে বৈঠক করেছেন। এখন তারা দিলীপ ঘোষকে ডেকেছিলেন কিনা দিল্লিতে, না দিলীপ ঘোষ নিজে গিয়ে দেখা করেছেন, সেই বিষয়ে দলের তরফ থেকে কিছু জানা যাচ্ছে না। কারণ দিলীপ ঘোষ দিল্লিতে গিয়েছিলেন সম্প্রতি, তিনি পার্লামেন্টও গিয়েছিলেন, কিন্তু সংসদ ভবনে গেল তিনি কোনো সাংসদের সঙ্গে দেখা করেননি। কেউ কেউ বলছেন যে দিলীপ ঘোষ সাংসদ হিসাবে যে পেনশন পাবেন সেই পেনশনের কাগজপত্র তিনি দাখিল করার জন্য পার্লামেন্টের অফিসে গিয়েছিলেন। কিন্তু দুই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরে, বৈঠকের পরে কিন্তু রহস্য বেশি করে বেড়েছে দিলীপ ঘোষকে নিয়ে, এবং এখনো পর্যন্ত অন্য নামের সঙ্গে কিছু কিছু নেগেটিভ পয়েন্ট এসে গেল, দিলীপের ক্ষেত্রে সেটা আসেনি। এবং অনেকে মনে করছেন যে যেহেতু দিলীপ ঘোষের আরএসএস ব্যাকগ্রাউন্ড রয়েছে, দিলীপ ঘোষ দীর্ঘদিন নাগপুরে কাটিয়েছেন, সংঘ প্রধানের সঙ্গে ঘুরেছেন, তো দিলীপ ঘোষের নাগপুর লাইনটা অনেকটাই শক্তিশালী অনেকের থেকে, বাংলায় যেসব নেতারা রয়েছেন। এবং বিএল সন্তোষ এখন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি রয়েছেন, তিনি হয়তো এরপরে থাকবেন না, কিন্তু তার একটা মত এখানে কার্যকর হতে পারে বাংলায় সভাপতি করার ক্ষেত্রে। এবং যেহেতু এবার আরএসএস এবং মোদিজির অনেকটা শিলমোড় দরকার পড়বে কারোর ক্ষেত্রে, সভাপতি কোনো রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে বা কেন্দ্রীয় সভাপতি হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে দিলীপ কিছুটা এগিয়ে থাকতে পারেন যদি পার্টি মনে করে যে দিলীপ এখন এমপি না থাকলেও হচ্ছে তাকে করা যেতে পারে। সেক্ষেত্রে দিলীপ একটা ঝাঁকুনি হয়তো দিতে পারেন শেষ পর্যন্ত, কারণ সত্যি সত্যি এই মোমেন্টে কোনো নাম যেটা সর্বজন গ্রাহ্য বা সবাই পছন্দের, সবাই মেনে নিতে পারে এরকম নাম কিন্তু দিল্লি এখনো ঠিক করে উঠতে পারেনি। সভাপতি কে হবেন সেই নিয়ে এই 6 মাস ধরে এই জলঘোলা চলছে। শেষ পর্যন্ত দিলীপের এই যদি সত্যি সত্যি এই বৈঠক হয় এবং সেক্ষেত্রে নীতিন গডকরি বা বিএল সন্তোষ
তাদের যদি রেকমেন্ডেশন থাকে সেক্ষেত্রে দিলীপ কিন্তু বাজিমাত করে দিতে পারে, এরকম একটা আলোচনা ইতিমধ্যেই বিজেপির অন্দরে শুরু হয়েছে। যদি সত্যি সত্যি তাই হয় সেক্ষেত্রে সামনের বছর, নতুন বছর শুভেন্দু অধিকারীর পথটা কিন্তু কিছুটা কাঁটাময় হয়ে যাবে। কারণ শুভেন্দু নিরবধ অপোজিশন থাকলেও যদি শুভেন্দু বিরোধী, কারণ দিলীপের সঙ্গে শুভেন্দুর সুমধুর সম্পর্ক সেটা দলের সবাই জানেন, বাইরের লোকরাও জানেন। সেক্ষেত্রে কিন্তু যদি শুভেন্দু বিরোধী কেউ সভাপতি হয়ে যান, দিলীপ ঘোষের মতো কোনো ব্যক্তিত্ব, তাহলে কিন্তু শুভেন্দু সত্যি সত্যিই সামনের বছর, নতুন বছর কাঁটাময় হয়ে যাবে। শুভেন্দু যা খুশি তাই দলে চালাবেন, যা খুশি তাই করবেন, এটা হয়তো নতুন সভাপতি হতে দেবেন না। এরকম একটা আলোচনা চর্চা ইতিমধ্যে বিজেপির অন্দরে শুরু হয়েছে। এখন দেখা যাক যে সত্যি সত্যি যে রহস্য দানা বেঁধেছে দিলীপকে নিয়ে, সে রহস্যের অবসান আগামী 15ই জানুয়ারি। অনেকেই বলছেন যে লোকসভা অধিবেশন শেষ হওয়ার পরেই মকর সংক্রান্তি আশপাশে নতুন সভাপতির নাম ঘোষণা হবে এবং রাজ্য সভাপতিদের নামগুলো ঘোষণা হয়ে যাওয়ার পরেই তারাই কেন্দ্রীয় সভাপতি, এরপরে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হবে। তা মকর সংক্রান্তির আশপাশে সত্যি সত্যি যদি নতুন বছরে দিলীপ ঘোষের নাম ঘোষণা হয়, সেক্ষেত্রে নতুন বছর শুভেন্দুর কাঁটাময় হয়ে যাবে না? তো এই চর্চায় এখন বিজেপির অন্দরে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।